ওকে, তাহলে তুমি এসছো আজকে আমাদের অনলাইনে যে মক ইন্টারভিউ হচ্ছে সেই মক ইন্টারভিউ দেওয়ার জন্য, এক্সাম ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই সিভিলের জন্য। ওকে, না তুমি শুরু আচ্ছা, করো তোমার ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে। আমার নাম মানব মণ্ডল। আমি মুর্শিদাবাদ তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের নিবাসী। 2011 সালে আমি তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং 2014 সালে নিবেদিতা পলিটেকনিক থেকে আমি ডিপ্লোমা পাস করি এবং 2015 সাল থেকে আমি একটা প্রাইভেট কোম্পানিতে আমি কর্মরত স্যার। দু- সেখানে আমি স্যার বিল্ডিং প্রজেক্ট অ্যান্ড হাইওয়ে রোড সেকশন বা হাইওয়ে প্রজেক্টে কাজ করছি বিগত বছরে। কত সালের থেকে বলছো তুমি, কতদিন থেকে কাজ করছো বললে ওখানে? 2015 থেকে স্যার। 2015 থেকে স্টিল না এখনো তুমি ওই জায়গাতেই ওয়ার্কিং? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তুমি বিল্ডিং প্রজেক্টে কাজ করেছো বললে, আর তুমি রোড প্রজেক্টে হ্যাঁ কাজ স্যার, করেছো। আচ্ছা, রোড প্রজেক্টে কাজ করেছি। সেখানে তোমার রোল কি ছিল অ্যাজ সাইট ইঞ্জিনিয়ার? অ্যাজ এ স্যার কিছু কয়েক বছর ছিল স্যার সুপারভাইজার, আর এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রোল রয়েছে স্যার। ওকে ওকে। আচ্ছা, তুমি এসছো মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ তো হ্যাঁ স্যার, ফেমাস একটা জায়গা। কি জন্য ফেমাস মুর্শিদাবাদ? ঐতিহাসিক স্থান স্যার। ঐতিহাসিক স্থান, আচ্ছা। তুমি বলো, মুর্শিদাবাদে একটা জায়গা আছে যেটা যেটা হচ্ছে নাম হচ্ছে হাজারদুয়ারি। তুমি কি জানো হাজারদুয়ারি হ্যাঁ স্যার। কেন বিখ্যাত বা কি হ্যাঁ জন্য স্যার, তৈরি করা হয়েছিল? হাজারদুয়ারি স্যার ঐতিহাসিক একটা প্লেস। সেখানে স্যার বলো। নবাব সিরাজদৌল্লার নবাব সিরাজদৌল্লার সময় তৈরি করা হয়েছিল স্যার হাজারদুয়ারি। হাজারদুয়ারি এটা একটা বিলাসবহুল একটা আহ, বলো, এখানে যিনি তৈরি করেছিলেন একজন ছিলেন আর্কিটেক্ট। নাম জানা আছে আর্কিটেক্টের নাম? স্যার এই মুহূর্তে মনে নেই, জানা ছিল। আচ্ছা, ডানক্যান ম্যাকলোয়েড মনে রাখবে। ডানক্যান হ্যাঁ ম্যাকলোয়েড ছিলেন আর্কিটেক্ট, উনি এই হ্যাঁ স্যার। হাজারদুয়ারি প্যালেসের আর্কিটেক্ট ডিজাইন করেছিলেন, আর্কিটেকচার ডিজাইন করেছিলেন। কি বললাম? ডানক্যান ম্যাকলয়েড। আচ্ছা, তো এটা আমাদের হাজারদুয়ারি কেন বলা হচ্ছে? স্যার এখানে হাজারদুয়ারি বিল্ডিং এ একশো এটা বিল্ডিং কি, হাজারটা এটা কি বিল্ডিং? দরজা। হাজারদুয়ারি স্যার। এটা কি বিল্ডিং বলো আমাকে। এটা তো বিল্ডিং নয়, এটা কি বসবাস হয় এখানে? বিল্ডিং তো নয় এটা। না স্যার, এটা একটা মনুমেন্ট স্ট্রাকচার, তাই তো? মনুমেন্ট বা স্থাপত্য স্থাপত্য বলা স্থাপত্য, যেতে পারে স্যার। এক্স্যাক্টলি। স্থাপত্য হুম। বলা যেতে পারে স্যার। এই স্থাপত্যের 1000টা গেট দরজা রয়েছে, তার মধ্যে 900 901টা হচ্ছে ফলস, আর 99টা হচ্ছে অরিজিনাল অপারেটেড দরজা রয়েছে, ডোর রয়েছে। ভেরি গুড ভেরি গুড, কিছু আমাদের রিয়েল আছে, কিছু আমাদের ফলস আছে, হুম, ভেরি গুড। ফলস রয়েছে আচ্ছা স্যার। আচ্ছা, আর কি কি আছে জায়গা আছে তোমাদের মুর্শিদাবাদে, এটা ঘোরার মতো, দেখার মতো, অ্যাট্রাকশন করার মতো, অ্যাট্রাক্টিভ প্লেস? কাঠগোলার কাঠগোলার বাগান রয়েছে স্যার। কাঠগোলা বাগান। তারপরে আর? তারপরে রয়েছে স্যার নসিপুরের রাজবাড়ি রয়েছে স্যার। আচ্ছা তারপরে রয়েছে স্যার উম, আর খোস খোসবাগ বলে জায়গা রয়েছে, যেটা নওয়াব সিরাজদৌল্লার কবরস্থান আচ্ছা রয়েছে। আচ্ছা। আর? আর স্যার কাটরা মক্স জানো না, কাটরা মক্স? হ্যাঁ, মস্ক। কাটরা মসজিদ। হুম, কাটরা হুম। মসজিদ রয়েছে স্যার, আচ্ছা, কাটরা মসজিদ রয়েছে। নিজামত ইমামবাড়া। নিজামতি ইমামবাড়া স্যার হাজারদুয়ারি একই জায়গায় প্রায় হুম, সামনাসামনি এক্স্যাক্টলি, দুটো রয়েছে। আলাদা আলাদা স্থাপত্য, তাই তো? ঠিক, হ্যাঁ, নিজামতি। ভেরি গুড। তাহলে তোমার, তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, যখন ফেস করবে রিয়েল ইন্টারভিউ, হুম, তখন সেখানে কিন্তু তুমি যখন বলে মুর্শিদাবাদ থেকে এসেছি, তোমার কিন্তু এখান থেকে কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমার আসবে। দ্যাটস ওয়াই হ্যাঁ স্যার। একটু ভালো করে একটু জেনে যাবে জিনিসগুলো, ভালো করে একটু পড়ে যাবে, বিভিন্ন রকম জেনারেল নলেজ গেন করে যাবে। অলসো আমাদের রিসেন্টলি যে ইন্টারভিউ কোর্সে আমি তোমাদের বলেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের জেনারেল নলেজের রেসপেক্টে কোশ্চেন দেওয়া হবে, ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্ট দেওয়া হবে, ওভারঅল ইন্ডিয়ার মধ্যে দেওয়া হবে। পুরো জেনারেল নলেজের আমাদের সমস্ত রকম কিছু তৈরি হচ্ছে। জুলাইয়ের লাস্টের দিক করে আমরা কোশ্চেন মানে ভিডিওগুলো দিয়ে দেবো, আপলোড করে দেবো, ঠিক আছে? সেখান অবশ্যই স্যার। থেকেও কিছু নলেজ গেন করবে, নিজেও কিছু সার্চ করবো বলে, ঠিক আছে? সমস্ত রকম কিছু নিয়ে একটু হ্যাঁ স্টাডি স্যার, করে হ্যাঁ যাবে, স্যার। কারণ মুর্শিদাবাদ ঠিক একটা ঠিক। ঐতিহাসিক স্থান, এখান থেকে দু একটা কোশ্চেন নয় করতেই পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমার কথাগুলো কথা বলি ইন্টারভিউ নেওয়ার আগে। আমি ইন্টারভিউ সমস্ত নেবো, কোশ্চেন জিজ্ঞাসা করবো। ইন্টারভিউতে তুমি যে কতটা টেকনিক্যালি সাউন্ড সেটা জাস্টিফাই হয়, তার সঙ্গে সঙ্গে তোমার বলার যে অ্যাপ্রোচ। কিছুদিন আগে শুভঙ্কর ইন্টারভিউ দিয়েছিল,
শুভঙ্কর ইন্টারভিউ আমার খুব ভালো লেগেছে। শুভঙ্কর তোমাকে নিশ্চয়ই বলে তার ফিডব্যাক শেয়ার করেছে তোমাকে। দ্যাট মিনস ইন্টারভিউতে তুমি কতটা জানো সেটা তো জাস্টিফাই করতেই হবে। তুমি যে যেই জন্য অ্যাজ এ যেই তুমি জয়েন করবে, সেখানে তোমাকে তো প্রুভ করতে হবে তুমি ওখানে তুমি ওই পোস্টের জন্য তুমি যোগ্য। দ্যাট মিনস তোমার যোগ্যতা ওখানে প্রমাণ করতে হবে। শুধু তুমি যে টেকনিক্যালি সাউন্ড এটাও তো ঠিক নয়, কারণ তোমাকে ওখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ওয়ে অফ অ্যাপ্রোচিং দ্য অ্যান্সার, তুমি সমস্ত রকম কিছু দিচ্ছ। দ্যাট মিনস তোমাকে সমস্ত রকম দিক থেকে করে জাস্টিফাই করবে। দ্যাট মিনস তোমাকে আউট অফ 100 নাম্বার দেবে। এখন কোশ্চেন হচ্ছে তুমি যে তোমার এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্স তুমি এমনভাবে বলো, এমনভাবে তুমি অ্যাপ্রোচ করো এক্সপিরিয়েন্সটা, তোমার যখনই ইন্ট্রোডাকশন শেষ হলো তোমার কোশ্চেন শুরু হয়ে গেল। ভালো করে মন দিয়ে শোনো, ইন্ট্রোডাকশন শেষ হওয়া মাত্রই তোমার কোশ্চেন শুরু হয়ে গেল। এরপরে অনেকে আমায় জিজ্ঞাসা করে, স্যার কোন সাবজেক্টটা পড়বো, কোনটা থেকে কোশ্চেনগুলো আসবে। এরকম কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই বলছি, মানে তোমাকে অপশন দেবে না। তুমি যদি আগের জন্য অনেক পূর্ণ করে এসছো, তখন তোমাকে অপশন দেবে, বলো তুমি কোন সাবজেক্টটা পড়ে এসছো, তুমি এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, কোন সাবজেক্টটা হুম। পড়ে এসছো। বা সাপোজ অনেকেই বলে, স্যার আমি প্রাইভেট কলেজে এখন রিসেন্টলি অ্যাজ এ লেকচারার আমি জয়েন করেছি বা আমি পড়াচ্ছি ছেলেদেরকে, পড়াচ্ছি ডিপ্লোমা কলেজে। হতে পারে তুমি কোন কোন সাবজেক্ট পড়িয়েছো, তখন থেকে তোমাকে ওখান থেকে কোশ্চেন টুকটা করতে পারে। আদারওয়াইজ আচ্ছা। তোমরা যেহেতু যেহেতু মানে পিওরলি প্রফেশনাল কাজ করছো কোনো কোম্পানিতে বা কোনো অর্গানাইজেশনে, তোমার যে ওয়ার্কিং রোল সেখান থেকেই তোমার কোশ্চেনগুলো সম্ভাবনা ম্যাক্স টু ম্যাক্স। এরপরে যদি তুমি সাপোজ ধরো ওখান থেকে কাজ করেছো, বা তুমি দেখা গেলো যে ওরা যে কোশ্চেনগুলো করলো থিওরিটিক্যালি তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট থিওরিটিক্যালি যে কোশ্চেন করলো সেগুলো তুমি কিন্তু ঠিকঠাক করে অ্যান্সারিং করতে পারছো না, তখন তোমাকে অপশন দেবে, আচ্ছা তুমি কিছুই বলতে পারছো না, তাহলে বলো কোনগুলো তুমি পড়েছো এখান থেকে কোশ্চেন করবো আমি, তখন তোমাকে অপশন হ্যাঁ, দেবে। আদারওয়াইজ 90% অবশ্যই। 99% কেসে আমি তোমায় বলবো যে ও তোমার ইন্ট্রোডাকশন শেষ হবে, ওদের কোশ্চেন শুরু হবে। দ্যাট মিনস তুমি এমনভাবে ইন্ট্রোডিউস করবে যেন সেই মতো করে তুমি কোশ্চেনগুলোকে অবজার্ভ করতে পারো। সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো শুনে অ্যান্সার দিও না। অ্যান্সারটা সঙ্গে একটু কোশ্চেন শুনবে, সময় লাগাবে, মানে এমন নয় যে বুঝি সময় লাগাচ্ছ, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগাবে, তারপর তুমি অ্যান্সারটা দেবে, ভালো করে গুছিয়ে বলার চেষ্টা করবে, অ্যাপ্রোচটা যেন গুড হয়। ঠিক আছে, তো এই কতগুলো কথা বললাম, ভালো করে ফোকাস করবে। নাও এবারে ওখানে যে তোমার সমস্ত রকম কোশ্চেন টেকনিক্যাল হবে সেটাও কোনো কিছু নয়। ওখানে এমনও তো পার্সন থাকে যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, চেয়ারম্যান থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। সাপোজ ধরো আমি তোমায় অ্যাজ এ নন টেকনিক্যাল কথা যদি দু একটা জিজ্ঞাসা করি, তুমি বলি, আচ্ছা তুমি জানো আমাদের মডার্ন ফিজিক্সের জনক কাকে বলা হয়? জানা আছে মডার্ন মডার্ন, ফিজিক্সের জনক না কাকে স্যার বলা এই হয়? মুহূর্তে আমার জানা নেই। জানা নেই? মডার্ন, না স্যার। আচ্ছা, বলো তোমাকে, নিউটন নিউটনের কটা ল আছে আমাদের? নিউটনের স্যার 3টে ল জানি আমি স্যার। তিনটে ল ফার্স্ট, এক সেকেন্ড এন্ড তোমাকে থার্ড। এক্সপ্লেন করো তো, তিনটে ল। নিউটনের প্রথম কোনো গতিশীল বস্তু হুম। উম, বাইরে থেকে কোনো বাধা ছাড়াই গতিশীলই থাকবে, বা হুম। কোনো স্থির বস্তু বাইরে থেকে কোনো ফোর্স ছাড়াই স্থিরই থাকবে। হুম। আর পি ইজিক্যাল টু এম এম এস, কোনো উম, কোনো বস্তু পি ইজিক্যাল টু এম এফ, ইজিক্যাল টু কোন ফোর্স ইজিক্যাল টু হচ্ছে কোনো বস্তুর মাস, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আর নিউটনের থার্ড ল হচ্ছে কোনো 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 ক্রিয়ার প্রতিক্রিয়া হয়, মানে কোনো ফোর্স অ্যাক্ট করলে তার অপোজিট সাইডে নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবার তুমি বলো আমাকে, তুমি যে অ্যান্সারিংটা করলে কোশ্চেনটির, তোমার কি মনে হলো তুমি ঠিকঠাক করেছো? না স্যার, একটু দ্যাট মিনস তুমি যদি বাংলাতে বলো ক্লিয়ার। বাংলাতেই বলো, পুরোপুরি বাংলাতে। আদারওয়াইজ তুমি ঠিক আছে। ইংরেজিতে বলো। ঠিক, ঠিক। পুরোপুরি ইংরেজিতে বলো। আমার মনে হয় বাংলায় বলার থেকে ইংরেজিতে বলার সুবিধা হবে তোমার। ইংরেজিতে বলতে আরো বেশি তুমি ভালো করে অ্যাপ্রোচ করতে পারবে, তাই না? ইয়েস অর নো? অবশ্যই স্যার। তো শর্টকাটে আমায় বলো যে নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল তুমি কি জানতে পারো? না শর্টকাটে বলো, ওয়ান লাইনার হিসাবে বলো যে আমরা নিউটন ফার্স্ট ল থেকে এটা আমি জানতে পারি, নিউটন সেকেন্ড ল থেকে জানতে পারি, নিউটন থার্ড ল থেকে আমরা এটা জানতে পারি। নিউটনের ফার্স্ট ল থেকে স্যার, উম, স্যার এই মুহূর্তে ঠিকঠাক ভাবে। যদি আমরা নিউটন ফার্স্ট লকে ডিফাইন করি, দ্যাট মিনস তুমি কিন্তু এটা দেখে রাখবে যে আমি বলে দিলাম না এটাকে, যে আমাদের কারেন্ট আমাদের ফিজিক্সের যে জনক বা ফাদার অফ মডার্ন ফিজিক্স তাকে বলা আমি বললাম না কিন্তু, ঠিক আছে? একটু দেখে ঠিক আছে, ওটা ভালো করে দেখবে। ঠিক আছে স্যার, ফিজিক্সের ঠিক জনক আছে। আমাদের অনেক সাবজেক্টে, যেমন ধরো ফ্লুইড মেকানিক্সের জনক কাকে বলা হয়, ফাদার অফ ফ্লুইড মেকানিক্স, ফাদার অফ জিওটেকনিক এবং সয়েল মেকানিক্সের জনক কাকে বলা হয়, এগুলো ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? আমি এগুলো বললাম না। না যদি বলা হয় যে সাপোজ ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে নিউটনের আউটকাম গুলো কি, নিউটন লয়ের আউটকাম গুলো কি, তাহলে ফার্স্ট ল আমাদের ডিফাইন করে দেয় বা বলা যায় অ্যাবাউট ইনার্সিয়া ফোর্স, যে ইনার্সিয়া ফোর্স একটা আমাদের নেট ফোর্স ছাড়া তো আমাদের কোনো বস্তুকে আমি চিরকাল স্থির বা চিরকাল গতিশীল রাখতে পারবো না। দ্যাট মিনস তুমি যদি বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ না করো,
স্থির বস্তু আমাদের চিরকাল চিরকাল স্থির থাকবে, আর অথবা গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। এটা গতিশীল এটা মানে আমরা অবস্থায় কি যাবে। বুঝতে পারছি? এটা মনে হয় বুঝতে পারছি যে কোনো ইনার্সিয়া ফোর্স, নেট ফোর্স। তাহলে আমাদের কনসেপ্ট অফ নেট ফোর্স আমাদের কিন্তু ফার্স্ট ল অফ মোশন ডিফাইন করেছে। কোনো একটা ইনার্সিয়া ফোর্সের ব্যাপার আছে এখানে। সেকেন্ড ল বলেছে যে হাউ টু ক্যালকুলেট বা ম্যাগনিটিউড অফ ইনার্সিয়া ফোর্স। দ্যাট মিনস আমরা জানি রেট অফ চেঞ্জ অফ কি মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন মোমেন্ট মনে হচ্ছে নিশ্চয়ই, ভর। তাই তো? হুম। তো সেই জিনিসটাই তো বলতে চাইছে আমাদের এখানে। দ্যাট মিনস আমরা যদি ডিফাইন করি তাহলে আমাদের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়ালস টু কি? P is equal to mf। পি ইজ ইকুয়াল টু এমএফ। কি বলছো বলো? নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, हाँ, मास into তাই তো? acceleration। এস ma सर, सॉरी सर, P তাহলে is equal আমাদের to ma। পি বাই এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে যে আমাদের এই যে বললাম এফ বা পি, এটাই তো আমাদের নেট ইনার্সিয়া ফোর্স। তাহলে আমাদের हाँ सर। ম্যাগনিটিউড হাউ টু ডিফাইন দ্য নেট ফোর্স ডিফাইন করতে পারবো। তাহলে ফার্স্ট আমরা পেলাম যে অ্যাবাউট ইনার্সিয়া ফোর্স, যে আমার আছে ইনার্সিয়া ফোর্স আমরা কনসেপ্ট পেয়েছি। हाँ সেকেন্ড सर। লতে আমার বলে দিয়েছে যে ম্যাগনিটিউড অফ ইনার্সিয়া ফোর্স। থার্ড লতে বলেছে ইনার্সিয়া ফোর্স নেচার। দ্যাট মিনস প্রত্যেক ক্রিয়ার তেমন সমান বিপরীত প্রতিক্রিয়া আছে বলছে। ক্রিয়া দ্যাট রয়েছে। মিনস এখানে আমরা জানতে পারবো যে ফোর্সটা কিরকম ধরনের আমাদের, পুলিং ফোর্স না পুশিং ফোর্স, টেনসাইল না কম্প্রেসর। মানে আমি যেরকম অ্যাপ্লাই করবো তার বিপরীত আমি প্রতিক্রিয়া পাবো। নেচার অফ ফোর্সেস জানা যাবে এক্স্যাক্টলি, স্যার। নেচার অফ ফোর্সেস। তো তিনখানা ফোর্সের আউটকাম আমি তোমায় জিজ্ঞাসা করলাম, তুমি ঠিক করে বলতে পারলে না। এটা তোমাদের ড্রব্যাক। দ্যাট মিনস কি কিছু নন টেকনিক্যাল কোশ্চেন আসতেও পারে। এমন নয় যে হ্যাঁ তোমার স্যার, অবশ্যই। 100% শিওর নন টেকনিক্যাল কোশ্চেন আসবে না, আসতেই পারে। এরকম বেসিক কিছু সায়েন্স থেকে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, বেসিক। তোমার এরিয়া থেকে কোশ্চেন কিছু আসতে পারে, এবং সেটা প্রিভিয়াসলি কোশ্চেন করেছে। কিছু বেসিক জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন করেছে প্রিভিয়াসলি ইন্টারভিউতে। হুম। সেইগুলো নিয়ে একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আমায় আছে বলো স্যার। তো, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় অর্গান কি আছে? সবচেয়ে বড় অর্গান আমার বৃহদন্ত্র। স্কিন কি অর্গান নয়? স্কিন জানা নেই স্যার, কিন্তু সবচেয়ে বড় অর্গানটা বৃহদন্ত্র, এটুকু জানি স্যার। স্কিন অর্গান নয়? তুমি ভালো করে ভেবে দেখো তো, স্কিন কি অর্গান নয়? তাহলে স্কিন সবচেয়ে বড় তো। স্কিন স্যার, বলো আমাকে, হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই অর্গান। কিন্তু স্যার এটার স্কিন নিজে তো নিজে আহ, নিজে কাজ করে না কিছু, মানে কি নিজের কাজ করে না? নিজের অ্যাক্টিভিটিটা থাকে না। তা কিন্তু কতগুলো বৃহদন্ত্রের কতগুলো নিজের অর্গান অ্যাক্টিভিটি আছে? রয়েছে। কতগুলো অর্গান আছে জানো? না স্যার, এই মুহূর্তে। ঠিক আছে, চলো বেশি তোমাকে ঘাটাচ্ছে না, এগুলো দেখবে একটু ভালো করে, ঠিক আছে? এগুলো হ্যাঁ বেশি সময় স্যার। নষ্ট আমি করছি না, একটু ভালো করে দেখবে এগুলো। আমি দু একটা কোশ্চেন করলাম, তোমার জেনারেল নলেজের ভান্ডার খুবই লিমিটেড, মানে তোমাকে একটু এদিক পরিশ্রম করতে হবে, ঠিক আছে? একটু ভালো করে এগুলো পড়বে। হুম। আমি আবার বলছি, ইন্টারভিউতে কোশ্চেন কোনোদিন কমন আসে না। ইন্টারভিউতে তোমার শুরু হবে কিরকম করে? তোমার ইন্ট্রোডাকশন শেষ হলো, তোমার ওখান থেকে কোশ্চেন শুরু হলো। এবারে যেনারা থাকবেন ওখানে প্যানেলেতে, যারা টেকনিক্যাল পার্সন থাকবে তারা টেকনিক্যাল কোশ্চেন 100% শিওর করবে। বাট যদি কেউ নন টেকনিক্যাল কোশ্চেন বসে থাকে, সারাউন্ডিং সেক্রেটারি বা চেয়ারম্যান স্যার, তখন সেক্ষেত্রে তোমাকে কিন্তু তারা এরকম কিছু ধরনের কোশ্চেন করতে পারে মেবি, বাট রেয়ার কেসে ঠিক করতে পারে। যদি করে সেক্ষেত্রে তোমার একটু বাজিয়ে দেখে নেবে তুমি কতটা স্ট্রং, জেনারেল নলেজ তোমার কতটা আছে স্ট্রং। কি বললাম বুঝতে পেরেছো? তুমি সারাউন্ডিং অবশ্যই। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছো না তুমি এগুলো পড়েছো, মাইন্ডেড। বাট খুব যে এফেক্ট ঠিক পড়ে আছে। সেরকম নয়। তুমি এমন নয় যে তুমি এগুলো পারছো না তোমার নাম্বার কমে যাবে, বাট ওরা একটু বাজিয়ে দেখে। এটা মানে এই নয় যে তোমার নাম্বার কমে যাবে না, না মানে তুমি গেছো টেকনিক্যাল ইন্টারভিউ দেওয়ার জন্য। দ্যাট মিনস হ্যাঁ অবশ্যই কিছু একটা তোমার ব্যাড ইমপ্রেশন পড়বে। মানে তুমি যদি প্রথমেই দু একটা এমন কোশ্চেন করলো তুমি ভালো করে বলতে পারো না, গুছিয়ে বলতে পারলে না, প্রথম দু একটা কোশ্চেন তুমি ভালো করে গুছিয়ে না বলতে পারো, তুমি হয়ে গেলে নার্ভাস। এই নার্ভাস হয়ে যাওয়ার পরে তোমার বাকি যে অ্যান্সারগুলো তুমি দিচ্ছ সেগুলো তুমি ভালো করে জানলেও গুছিয়ে বলতে পারবে না, একটা সময় ব্যাড হয়ে যাবে। সেগুলোটা একটু অসুবিধা হয়েছে, হ্যাঁ। দ্যাট মিনস তোমাকে ফার্স্ট ইমপ্রেশন যেন খুব ভালো করে ইন্টারভিউটা হয়, সেই মতো করে তোমাকে কোশ্চেনগুলো করবে, তোমাকে সেই মতো করে তোমার ইন্টারভিউ মানে তোমার অ্যান্সারগুলো দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক? অবশ্যই। ঠিক অবশ্যই আছে। স্যার। আচ্ছা আমায় তুমি বলো, তুমি যে কাজ করেছো বললে বিল্ডিং প্রজেক্টে কাজ করেছো, তুমি রোডসে কাজ করেছো। আচ্ছা আমায় বলো তো, হুম। একটা G+4 রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমাদের কনস্ট্রাকশন প্রসিডিউর কি আছে? হাউ টু কনস্ট্রাক্ট এই G+ রেসিডেন্সিয়াল বিল্ডিং, স্টেপ বাই স্টেপ, ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজ পর্যন্ত বলো আমাকে স্টেপস, জলদি করে বলো। প্রথমে স্যার, কনস্ট্রাকশনের প্রথমে স্যার এই ওরিয়েন্টেশন অফ বিল্ডিংটাকে ফিক্স করে নিতে হবে। দেন সে ওরিয়েন্টেশন বিল্ডিং এর এরিয়ার 4টা পয়েন্ট বা কোনার ল্যাটারাল এন্ড লংজিচুডাল ডাইমেনশন পয়েন্ট ফিক্স করে নিতে হবে সার্ভের দ্বারা। সেই হিসাবে এক্সকাভেশন করতে হবে পার্ট বাই। যদি রাফ ফাউন্ডেশন থাকে বা আইসোলেটেড ফুটিং থাকে সেরকম হিসাবে স্যার এক্সকাভেশন করতে হবে। এক্সকাভেশন রিকোয়ার্ড লেভেল পর্যন্ত এক্সকাভেশন করতে হবে। দেন
এক্সকাভেশন করার পর মাড ম্যাট দিতে হবে। মাড ম্যাট দেওয়ার পর স্যার মেন ফাউন্ডেশনের প্রসেস চালু করতে হবে। ফাউন্ডেশন যদি আইসোলেটেড ফুটিং হয় তো আইসোলেটেড ফুটিং, বা কম্বাইন্ড ফুটিং হয় তো কম্বাইন্ড ফুটিং। দেন ফুটিং হওয়ার পর স্যার সেটা রিকোয়ার্ড প্লিন্থ লেভেল পর্যন্ত বা টাইবিম বটম লেভেল পর্যন্ত সেটাকে কলামটাকে রেজ করতে হবে। তারপরে সেটা ব্যাকফিলিং করতে হবে এবং টাইবিংটাকে করতে হবে। দেন স্যার টাইবিমের উপরে কলাম ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স যে কলাম, সে ক্লিয়ার ডিস্টেন্স কলামটাকে করতে হবে। তারপরে স্ল্যাব। এই ওয়েতে প্রথমে স্ট্রাকচারটাকে কমপ্লিট করতে হবে। দেন স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পর স্যার ফিনিশিং ওয়ার্ক চালু করতে হবে। ব্রিক ওয়ার্ক, দেন প্লাস্টার, পেন্টিং ওয়ার্ক বা স্টেজ বাই স্টেজ এগুলোকে করতে হবে স্যার। ঠিক। দেখো তোমার আমি কোশ্চেনটা করলাম যে আমাদের কনস্ট্রাকশন স্টেপস ফর এ G+4 রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমি বললাম ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজ। এখানে তোমাকে মেজরলি 5খানা পয়েন্ট উল্লেখ করতে হবে। তুমি যে পয়েন্টগুলো যেটা তুমি বললে সেটা হচ্ছে আমার যে এখন বলবো যে পয়েন্টগুলো তার মধ্যে একটা পার্ট। আমি বলছি কি, প্রথম আমাদের কোনো বিল্ডিং স্ট্রাকচার তৈরি করতে গেলে বা আমাদের প্ল্যানিং কনস্ট্রাক্ট করতে গেলে প্ল্যানিং এবং ডিজাইন করতে হবে। প্ল্যানিং তাহলে প্ল্যানিং ফার্স্ট ডিজাইন প্ল্যানিং এবং ডিজাইন করতে হবে। স্যার তারপরে বুঝতে পেরেছি। প্ল্যানিং এবং ডিজাইন করার পর শোনো বলে দিচ্ছি, তারপর তুমি বলবে। তোমার বলা শেষ, এবার আমার বলা শুরু। প্ল্যানিং এবং ডিজাইন করার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সাইট ক্লিয়ারেন্স। কনস্ট্রাকশন সাইট ক্লিয়ারেন্স প্রথমে তোমাকে সাইট ক্লিয়ার করতে হবে। সেখানে অনেক কিছু আমাদের জিনিস থাকে, আমাদের যে বিল্ডিং কোডস আছে, বিভিন্ন রুল রেগুলেশন, সেগুলো তোমার ফলো করতে হবে। ক্লিয়ার? সয়েল টেস্ট করতে হবে। ক্লিয়ার স্যার। হয়েছে? দ্যাট মিনস আমাদের লেআউট করতে হবে। এরপরে তুমি করছো কনস্ট্রাকশন। তুমি যে এতগুলো কথা বললে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের মধ্যে বললে, মানে একটা পয়েন্টে বললাম তুমি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে কি, তোমাদের স্টেপ বাই স্টেপ যেরকম তুমি কনস্ট্রাকশন বলছো সেগুলো তুমি ডিফাইন করছো। বাট এটা পুরো বিল্ডিংকে তৈরি করতে গেলে আমাদের ফার্স্ট প্ল্যানিং এন্ড ডিজাইন, দেন সাইট ক্লিয়ারেন্স, ওর মধ্যে আমাদের বিভিন্ন রকম রুল রেগুলেশন ফলো করা, সয়েল টেস্টিং করা, আমাদের লেআউট দেওয়া, তারপরে আমাদের শুরু হবে কনস্ট্রাকশন, এক্সকাভেশন শুরু করা হবে। এক্সকাভেশন থেকে শুরু করে আমাদের ফাউন্ডেশন যেগুলো তুমি বলে সেগুলো হবে। তারপরে আমাদের ডিউরিং কনস্ট্রাকশন আমাদের কোয়ালিটি কন্ট্রোল চেক হয়। কোয়ালিটি কন্ট্রোল চেক হয় যে আমাদের স্যার স্ট্রাকচার ডিউরিং কনস্ট্রাকশন এবং আফটার কনস্ট্রাকশন দুটোতে আমাদের কোয়ালিটি কন্ট্রোল চেক হয়, স্ট্রাকচার তৈরি হচ্ছে কতটা ভালো কতটা খারাপ, মানে ইন্সপেকশন করা হয়। ঠিক আছে? দেন তোমার হচ্ছে ফাইনাল ইন্সপেকশন করার পরে আমাদের হ্যান্ড ওভার। এই হচ্ছে পুরো আমাদের 5খানা স্টেপস। 5খানা স্টেপসে আমাদের পুরো বিল্ডিং কনস্ট্রাক্ট করা। ক্লিয়ার হয়েছে? স্যার তোমাকে সেমলি ভাবে তো রোডেরও তো হাইওয়েতে সেমই অবশ্যই, পাঁচটাই পয়েন্ট। অবশ্যই, অবশ্যই। এই হ্যাঁ স্যার, 5খানাই তোমার মেইন পয়েন্ট। ঠিক আছে রোডস স্যার। এবং বিল্ডিং এর ক্ষেত্রে কনস্ট্রাকশন প্রসেসগুলো আলাদা। বাট আমি কি বললাম যে প্ল্যানিং এবং ডিজাইন তো রোড তো থাকে, হুম সাইট ক্লিয়ারেন্স তো থাকেই থাকে আমাদের সমস্ত রকম কিছু। লেআউট মানে ওখানে অ্যালাইনমেন্ট ঠিক করা, তাই না? দেন আমাদের কনস্ট্রাকশন প্রসেস তুমি বললে যেরকম যেরকম আমাদের কনস্ট্রাকশন প্রসেস থাকে রোডে হুম বলতে পারো। দেন কোয়ালিটি কন্ট্রোল অবশ্যই ডিউরিং কনস্ট্রাকশন আফটার কনস্ট্রাকশন ফাইনাল চেক হবে আমাদের। আফটার কনস্ট্রাকশন। ঠিক। দেন আমাদের ফাইনাল ইন্সপেকশন হবে। ইন্সপেকশন হওয়ার পরে আমাদের হ্যান্ড ওভার করা হবে রোডকে, বা আমাদের ওপেন টু পাবলিক করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। যদি বলা হয় আমাদের পাবলিক বিল্ডিং, তাহলে আমাদের পাবলিক বিল্ডিং এর জন্য ওপেন টু অল করে দেওয়া হবে, বা রোডস তো সেরকম বললাম তোমাদের আমি। তো এই যে প্রসেসগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা স্যার। তুমি বিও কি বানিয়েছো? বিল অফ কোয়ান্টিটি, হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বানাও? হ্যাঁ স্যার, আমাদের অর্ডার অর্ডার দেওয়ার জন্য বানাতে হয় বিল অফ তুমি যে কোয়ান্টিটি। কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানির নাম কি? টাটা স্টিল ইউটিলাইজ অ্যান্ড সার্ভিস লিমিটেড। কি ধরনের প্রজেক্ট করছে? সেটা কি টাটা নিজস্ব প্রজেক্ট করছে নাকি না কোনো সার্ভিস, গভর্নমেন্ট? অ্যাকচুয়ালি স্যার আমাদের মেইন ক্লায়েন্ট হচ্ছে টাটা স্টিল কোর কোম্পানি। হুম, তারা আমরা সাবসিডিয়ারি। তো হুম। তাদের যে সার্ভিস মেনটেনেন্স থাকে পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সমস্ত কিছু সার্ভিস মেনটেনেন্স গুলো আমরা প্রোভাইড করে থাকি স্যার। যেমন হচ্ছে ইলেকট্রিসিটি, বিল্ডিং, রোড, পার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট এরিয়া, এইসব সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি স্যার। আমরা আচ্ছা, পুরো অঞ্চলটায়, ঠিক, মানে ঠিক, জামশেদপুর এরিয়াটায়। ঠিক। তা তুমি ওখানে কাজ করছো ভেন্ডরের আন্ডারে, ভেন্ডর ক্লায়েন্ট নয় তুমি, তাই তো? পার্টলি ভেন্ডর স্যার। ঠিক। দ্যাট মিনস তুমি বিওকিউ রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং অফ হ্যাঁ স্যার, বিওকিউ, তুমি রেসপন্সিবল। ভেরি গুড। একদম স্যার। আমায় বলো যে বিওকিউ কেন বানাবো, কখন বানাবো? বিওকিউ স্যার অ্যাকচুয়ালি বানানো হয় স্যার, আমরা কোনো একটা প্রজেক্টকে টোটাল কোনো মেটেরিয়াল, কোনো একটা প্রজেক্টকে অ্যাপ্রক্সিমেট এস্টিমেট বলা যায় স্যার বিওকিউ। তো স্যার কোনো একটা প্রজেক্টে কতটা মেটেরিয়াল লাগছে, কতটা টাইম লাগবে, কতটা মেটেরিয়াল কনজিউম হবে, কতদিন কমপ্লিট টাইম লাগবে এবং তার কত রেট হতে পারে সেটা ডিটারমাইন করার জন্যই আমরা বিওকিউটাকে বানানো হয় স্যার প্রজেক্টে। বিওকির মধ্যে কি এত কিছু থাকে?
টাইম কতদিন লাগবে, কি কি এত কিছু তুমি যেগুলো বললে, তাহলে বাট বিওকির মধ্যে। বিওকিউস মধ্যে স্যার কোয়ান্টিটি অ্যান্ড রেট থাকে স্যার। তো হুম। স্যার টাইম তো আমি তো কোয়ান্টিটির উপর সেটাই তো ডিপেন্ড বলতে করে আমরা চাইছি তোমাকে, আমি সেটাই বলতে চাইছি বিওকিউ কেন করা হয় এবং কখন করা হয়, বলো। স্যার বিওকিউ স্যার করা হয় স্যার যখন আমরা কোনো অর্ডার অর্ডার রিপ্লেস করি, বা বিওকিউ স্যার করা হয় যে ওই প্রজেক্টে কতটুকু কোয়ান্টিটি সব মেটেরিয়াল অ্যান্ড এক্সিকিউশন কোয়ান্টিটি কতটুকু হয় সেটা আমরা জানার জন্য বিওকিউটা স্যার প্রস্তুত করি আমরা, শোনো, বা হয়নি 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 বিডিং প্রসেসের জন্য করি আমরা স্যার। হয়নি হয়নি দেখো বলে দিচ্ছি। আমি যে অ্যান্সারটা বলবো ভালো করে মনে শুনবে, এবং তুমি সেখানে আমার অ্যান্সারটা মডিফাই করবে যদি তোমার কোনো কিছু দরকার মডিফাই করার প্রয়োজন মনে হয়। যদি তোমার কোনো প্রয়োজন মনে হয় মডিফাই করার, আমার মডিফাই করবো। আমি তো বলছি জিনিসগুলো বলছি, ভালো অবশ্যই করে স্যার। শোনো মন দিয়ে। তুমি যেহেতু ভেন্ডার আন্ডারে কাজ করছো, তুমি টেন্ডার পেয়েছো, ওয়ার্ক অর্ডার পেয়েছো কাজ করার জন্য, তোমার কোম্পানি বা তোমার অথরিটি রেসপন্সিবল ফর দ্য পার্টিকুলার জব। এখন কোয়েশ্চেন হচ্ছে, তুমি যে ওয়ার্কটা করছো বা তোমার যে কোম্পানি করছো, তুমি যে কোম্পানি আন্ডারে করছো, তাকে তো আর তোমার যে ক্লায়েন্ট, সে তো টাকা দেয়নি একবার যে এত টাকা দিয়ে দিলাম তুমি কাজটা করো, দেয়নি তো। কাজ না তুমি স্যার। করবে তারপর টাকা দেবে। দ্যাট মিনস তুমি বিওকিউ বানাবে কখন, তোমার যখন পার্টিকুলার কোনো ওয়ার্কের কমপ্লিশন হয়ে গেছে, তখন সেই ওয়ার্কের পার্টিকুলার তুমি কতটা কাজ করেছো, তোমার অ্যাজ পার এস্টিমেট, অ্যাজ পার মেজারমেন্ট বুক, ঠিক আছে, মানে মেজারমেন্ট পরে বলছি আমি, অ্যাজ পার এস্টিমেট তুমি যে কতটা কাজ করেছো সেই জন্য তুমি আমাকে বলবে যে আমার টাকা দাও, আমার কাজ হয়েছে টাকা দাও। এই টাকা দিচ্ছ তুমি তার মুখে মুখে বলতে পারো না, দ্যাট মিনস তুমি একটা ডকুমেন্ট সাবমিট করবে, সেটা কি লেখা থাকে যে তুমি কত কোয়ান্টিটি কাজ করেছো এবং কারেন্ট রেট কি অ্যাজ পার আমাদের শিডিউল অফ রেট এসওআর, সেই রেট থেকে বিভিন্ন রকম শিডিউল অফ রেট থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে, নিজে থাকতে পারে, কোনো আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থাকতে পারে, যেমন ধরো ডিএসআর, দিল্লি শিডিউল রেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিডিউল রেট আছে, এসওআর আছে। সেরকম শিডিউল রেট থেকে ওদের যেরকম যারা যেটা অ্যাপ্রুভ করে যে আমাদের এই শিডিউল রেট থেকে আমাদের রেটগুলো আমাদের ফলো করতে হবে, যেরকম যেরকম থাকে, সেই শিডিউল রেট থেকে তুমি রেটগুলো পুট করবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি বানিয়েছো বা জানো তুমি যে কত কোয়ান্টিটি কাজ করেছো অ্যাজ পার এস্টিমেট। দেন এত কোয়ান্টিটি, ভলিউম এবং এত আমাদের রেট এবং টোটাল অ্যামাউন্ট, তাহলে দেন তুমি এতটা কাজ করেছো, ফাইনাল অ্যামাউন্ট তুমি বললে যে আমার এতটা কাজ হয়েছে, এই টাকাটা আমার দাও। দিস ইজ নোন অ্যাজ বিওকিউ। এবার তুমি বলো ওকে। যে এটা আমি ঠিক বলেছি না ভুল বলেছি। না স্যার, ঠিকই আছে স্যার। তা তুমি কি বলছিলে? বিল অফ কোয়ান্টিটি। না, তুমি আমার এত কিছু ধারণা ওটাই বলছিলে, ছিল স্যার। তুমি যে বিওকিউ করেছো বলছো, তুমি যখন জয়েনিং করবে অ্যাজ এ ডিপার্টমেন্টে যেই, তখন কি তুমি বিওকিউ বানাবে? ভালো করে ভেবেচিন্তে শোনো, মানে অ্যান্সারটা কোশ্চেন আমার ভালো করে মানে শোনো, কোশ্চেন না আমার। হুম, তুমি যখন হুম। জয়েন করবে ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্টে, সে পিডাব্লিউডি বলো বা রোডস বলো, পিএইচই বলো, সমস্ত রকম জায়গাতে কনস্ট্রাকশন ওয়ার্ক হয়। দ্যাট মিনস সমস্ত রকম জায়গাতে তোমাকে, মানে আমি বলতে চাইছি যে তুমি কি তখন হুম। বিওকিউ বানাবে তুমি? না স্যার, কারণ কাজটা তো আমি এক্সিকিউট করিনি না। যেহেতু কাজ এক্সিকিউট করিনি, আমি জানতে পারবো না যে কাজটা কি রকম, কোন কোন আইটেমটাকে অপারেট করাতে হবে, কোন কোন আইটেম অপারেট হয়নি সেটা জানা নাই। সেহেতু বিওকিউটা বানাতে অসুবিধা আছে স্যার। তখন বিওকিউ কে বানাবে? যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আগে করেছেন আমার আমার জয়েনিং এর আগে, তোমার কোনো তিনি। আইডিয়াই নাই, তুমি যে কাজ করেছো তোমার কোনো আইডিয়াই নাই যে বিওকিউ কেন বানানো হয় এবং কারা বানায় মেনলি। হু ইজ রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং বিওকিউ? ভেন্ডর বানায় অল টাইম। আমার টাকা দরকার, ক্লায়েন্টকে বলো টাকা দাও। যারা হ্যাঁ ক্লায়েন্ট, স্যার। তারা চেক করে বিলকে অ্যাজ হ্যাঁ পার স্যার। মেজারমেন্ট বুক। তুমি যখন ডিপার্টমেন্টে যাবে, তুমি তখন ক্লায়েন্ট হবে, তোমার আন্ডারে কন্ট্রাক্টর কাজ করবে। কন্ট্রাক্টর তোমাকে বলবে যে সাহেব আমার বিলটা পাস করিয়ে দিন, আমার এই বিল আছে, বিলটা আমার পাস করে দিন। না, তখন তুমি আমি চেক করবে। ভেন্ডরশিপ ভেবে উত্তর দিয়েছিলাম। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। তখন তুমি কি করবে, তখন তুমি যখন কনস্ট্রাকশন প্রজেক্ট চলছে, ডিউরিং কনস্ট্রাকশন তুমি যেই সুপারভাইজ করেছো, তুমি ড্রপ মানে লিখে নিচ্ছ তোমার মেজারমেন্ট গুলো কোথায়, মেজারমেন্ট বুকে। মেজারমেন্ট হুম। বুক রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং কে, অ্যাজ এ যেই, যেই একমাত্র রেসপন্সিবল একমাত্র। ফর মেনটেনিং দ্য মেজারমেন্ট বুক। সেই যেই মেজারমেন্ট বুক, তখন তুমি সাপোজ তুমি কাজ করেছো এতটা, এবং সেই কাজ করে তোমার ভেন্ডার যে ছিল তারা তোমাকে বললো যে আমার এতটা বিল আমার হয়েছে, পাস করে দিন। তখন তুমি চেক করবে যে সে কি আদৌ অতটা কাজ করেছে। তখন তুমি খুলবে মেজারমেন্ট বুক, তখন তুমি দেখবে আচ্ছা এসএসসি এত এত দেওয়া আছে, এতটা কাজ করেছে সে। তখন তুমি চেক করবে এবং তোমার মেজারমেন্ট বুকে যে ডাইমেনশন দেওয়া আছে অ্যাজ পার ইওর পয়েন্ট, এবং সেখানে তো ওরা যেটা দিয়েছে সেটা যদি মিলে যায় তখন অ্যাকসেপ্টেড, যদি না মিলে, যদি এর মধ্যে কোনো গ্যাপ থাকে, তখন তোমায় বলতে হবে যে তুমি এতটা কাজ করো, তুমি এটা কেন দিয়েছো, তখন সে ক্লারিফিকেশন দেবে, সেটা পরের কথা। দ্যাট মিনস তুমি যখন ডিপার্টমেন্টে যাবে, জয়েনিং করবে, তখন তোমার রেসপন্সিবল চেক দ্য বিওকিউ অ্যাজ পার মেজারমেন্ট বুক, অ্যাজ পার কোয়ান্টিটি, অ্যাজ পার রেট অ্যানালিসিস, মানে তোমাদের যে রেট দেওয়া হচ্ছে সেই রেট ঠিকঠাক বসেছে কিনা, কিরকম রেট আছে, সমস্ত রকম চেক করতে। ও তো একটা যা খুশি রেট বসাতে পারে, সেটা কি আমাদের রুল অনুযায়ী হয়েছে রেটটা?
কি বললাম বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। তো আজকের পর থেকে বিয়োগ নিয়ে তোমার কোনো ডাউট থাকবে? না স্যার। ২ রকম প্রসেস বললাম। তুমি যখন ভেন্ডার তখন একরকম বিয়োগ দিও। আর তুমি হুম, যখন অ্যাজ এ ডিপার্টমেন্টে জয়েন করেছো যে ডিপার্টমেন্ট কাজ করাবে, ঠিক আছে? তখন বিয়োগী হুম। তুমি প্রিপেয়ারের জন্য রেসপন্সিবল নয়। বিয়োগী চেক করার জন্য রেসপন্সিবল। রেসপন্সিবিলিটি আমার বিকেও চেক করে নেওয়ার। অ্যাজ পার মেজারমেন্ট বুক। ক্লিয়ার ঠিক হয়েছে? আছে স্যার। একদম স্যার। নাও আমায় তুমি বলো, তুমি তো বললে তুমি কাজ করেছো রোড কনস্ট্রাকশনে। হ্যাঁ, রোড কেন কনস্ট্রাক্ট করা হয়? কি রিজন? বলো। রোড স্যার আমাদের পরিবহনের জন্য আহ, জল ব্যবস্থা আছে, এয়ার ব্যবস্থা রয়েছে, রোড আর রেলওয়ে রয়েছে স্যার। রোড হচ্ছে ডোর টু ডোর কানেক্ট করে, সেজন্য আমরা রোড কনস্ট্রাকশনটা করে থাকি স্যার মেনলি। এত কিছু তোমায় বলতে বলেছি আমি? আমি বলেছি রোড কেন আমাদের কানেক্ট করা কনস্ট্রাক্ট করা হয়, রোড কেন আমাদের কনস্ট্রাক্ট করা হয়, সেটা বলো। দিস ইজ দ্য ট্রান্সপোর্টেশন মিডিয়া, দিস ইজ দ্য ট্রান্সপোর্টেশন মিডিয়া, হ্যাঁ স্যার। কমিউনিকেশনের জন্য। কোথায় এয়ারওয়েজ ওয়াটারওয়েজ বলতে শুরু করে দিয়েছো? ইন্টারভিউতে সময় বেশি লাগাবে না। ঠিক আছে স্যার। ইন্টারভিউ তুমি টেকনিক্যালি সাউন্ড হলেই তোমার ইন্টারভিউ ভালো হয়ে যাবে, এরকম কোনো ম্যাটারই নয়। ফার্স্ট টাইম তুমি ইন্টারভিউ দিচ্ছ, মানব তোমাকে আমি খুব সুন্দর কথাগুলো বলছি, ভালো করে মন দিয়ে শোনো। হুম, ইন্টারভিউতে তুমি কতটা টেকনিক্যালি সাউন্ড সেটার উপরে ডিপেন্ড করে না। ইন্টারভিউ ডিপেন্ড করে তোমার বলার অ্যাপ্রোচটা কি আছে। কোনোদিন ইন্টারভিউতে কোশ্চেন কমন আসে না। আমি কি বললাম যে তোমার ইন্ট্রোডাকশন শেষ হলো, কোশ্চেন শুরু হয়ে গেল। তোমার যেরকম ইন্ট্রোডাকশন সেরকম তোমার কোশ্চেন। অল টাইম যে তোমার কোশ্চেন কমন হবে সেরকম নয়। তোমার যেরকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমার সেরকম ধরনের কোশ্চেন। তুমি যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না করে রেখেছো, তখন তোমায় বলবে তুমি এতদিন কি করছিলে, সেটা আমি পড়াশোনা করেছি। তখন তোমাকে র্যান্ডাম কোশ্চেন করতে পারে। খুব যদি তোমার লাভ ভালো থাকে, তখন তোমায় বলবে বা আচ্ছা তুমি বলো এতদিন পড়েছো, কি পড়ে এসছো? তখন তুমি বলবে স্যার আমি এগুলো পড়ে এসেছি। সেগুলো আলাদা ব্যাপার। বাট তোমাকে যে কোয়েশ্চেনটা করবে সেটা টু দা পয়েন্ট অ্যান্সার দেবে। বেশি ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার দিলে ওদের ক্ষেত্রে অসুবিধা হবে, তোমাকে অবজার্ভ করতে পারবে না। টু দা পয়েন্ট অ্যান্সার ঠিক দেবে। আর আছে। যদি তুমি বুঝতে পেরে গেছো যে এরা কিরকম চাইছে শুনতে অ্যান্সারটি, মানে ওদের মনের মতো যদি বুঝে গেছো কোনো রকম করে, তাহলে কি করে বুঝবে? হুম, যখন ইন্টারভিউ হয়, আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তোমাদের মক ইন্টারভিউ দেখেছো আশা করি। সেখানে বলেছিলাম যে ৩-৪ খানা কোশ্চেন হয়তো মেবি অসুবিধা হতে পারে। ওরা দেবে ধরিয়ে দেয়, গুছিয়ে বলে দেয় যে এরকম করে বলো, এরকম করে না, যে হচ্ছে না এরকম করে বলো। তুমি যদি বুঝতে পেরে গেছো যে না আমার এরকম করে ওরা চাইছে অ্যান্সারটি, এবং সেই মতো তুমি যদি অ্যান্সার দিতে দিতে পেরে গেছো, এর থেকে ভালো জিনিস কোথাও নাই। ঠিক আছে স্যার। ঠিক? তাহলে আমি তোমায় কি বললাম কোশ্চেনটি? রোড কনস্ট্রাকশন কেন করা হয় ওটা, সেটা হচ্ছে তাহলে কি হলো? কমিউনিকেশনের যে জন্য। এটা মেনলি আমাদের কমিউনিকেশন, কমিউনিকেশন। ট্রান্সপোর্টেশন মিডিয়া, তাই তো? কমিউনিকেশন হ্যাঁ করার স্যার। জন্য, এক স্থান থেকে এক স্থানে যাওয়ার জন্য। হুম, তাহলে এই যে রোড, এই রোডে আমাদের যে ফ্লেক্সিবল পেমেন্ট হয় এবং রিজিড পেমেন্ট হয়। যদি আমি বলি ফ্লেক্সিবল পেমেন্টে কতগুলো লেয়ার থাকে বলো তো? এবং আমি বললাম সে এক্সাম্পল এনএইচ। হ্যাঁ স্যার। এবং সেটা হবে, এমব্যাকমেন্ট সাব। নিউ কনস্ট্রাকশন হবে। কোন এক্সিস্টিং রোডকে ঠিক আমি আছে। কনস্ট্রাক্ট করছি, নিউ কনস্ট্রাকশন। টেল মি নাম্বার অফ ঠিক লেয়ার্স আছে স্যার। প্রেজেন্ট। ফার্স্ট স্যার এমব্যাকমেন্ট, দেন সাবগ্রেড, দেন সাববেস, দেন বেস কোর্স, দেন বাইন্ডার কোর্স অ্যান্ড দেন ওয়ারিং কোর্স। প্রথমে এম্বাংমেন্ট হবে, দেন আমাদের দেন সাবগ্রেড, সাবগ্রেড হবে, দেন দেন সাববেস, সাববেস হবে, দেন বেস কোর্স, বেস কোর্স হবে, দেন বাইন্ডার কোর্স, দেন বাইন্ডার কোর্স হবে, দেন ওয়ারিং কোর্স স্যার। ওয়ারিং কোর্স হবে। ঠিক আছে। সারফেস কোর্স। বাইন্ডার কোর্স তুমি কিরকম ভাবে করবে, মানে কিরকম কি ব্যাপার আছে, কোনো স্পেসিফিকেশন আছে নাকি, কোনো নাম আছে নাকি বাইন্ডার কোর্সের? ইন জেনারেলি স্যার আমরা বিটুমিনাস কংক্রিট করে থাকি স্যার। বিসি বিসি স্যার। আর ডিবিএম? ডিবিএম স্যার, সরি স্যার, আমি বাইন্ডার কোর্স স্যার ডিবিএম করে থাকি স্যার, ওয়ারিং কোর্স বিসি করে থাকি স্যার। এরকম বলছো কেন তুমি? তুমি তো কাজ করেছো বলছো, হ্যাঁ তো স্যার। নার্ভাস কেন হচ্ছ তুমি? জোরে নিঃশ্বাস নাও। হ্যাঁ স্যার। হয়েছে। জোরে নিঃশ্বাস নিয়ে ভালো করে অ্যান্সার দাও ফ্লুয়েন্টলি। তুমি সবই জানো, তুমি তো কাজ করেছো। শুভঙ্করের কিন্তু এরকম প্রবলেমটা হয়নি, শুভঙ্কর খুব সুন্দর গুছিয়ে অ্যান্সারগুলো বলতে পেরেছে। কিন্তু তুমি এরকম কেন? ঠিক তুমি আছে। সেম টাইপের কাজ করছো, ধরো তুমি শুভঙ্কর ধরো সেম টাইপের কাজ করছো, দু হ্যাঁ হাজার স্যার। পনেরো থেকে কাজ করছো, তুমি এত মানে অগোছালো অ্যান্সার বলছো কেন? সাববেস যে কোর্সটা আছে, এটা আমরা আর কি নামে জানি? জেএসবি লেয়ার বা ড্রেনেজ লেয়ার বলা হয় স্যার। এক্স্যাক্টলি, গ্রানুলার সাববেস বা ড্রেনেজ লেয়ার আমরা বলতে পারি। ড্রেনেজ হ্যাঁ স্যার। লেয়ারের কাজ কি? ড্রেনেজের কাজ স্যার, পার্কুলেটিং যে ওয়াটারটা পেনিট্রেট হয় স্যার সব ওয়ারিং কোর্স দ্বারা,
সেটাকে ড্রেন অফ করে দেয় বা কাট অফ, নিচে থেকে যে ওয়াটারটা ক্যাপিলারি রেজের মাধ্যমে উপরে উঠে আসে সেটাকে কাট অফ করে সেটাকে সাবগ্রেডের বা জিএসপির মাধ্যমে সেটা বের করে দেওয়া হয় সাইড দ্বারা। এম্বাঙ্কমেন্টের আমার কিরকম স্লোপ থাকে যদি আমি এম্বাঙ্কমেন্ট ডিফাইন করি? 1:3 তে স্যার। 1:3 থাকে। 1 মিটার ভার্টিক্যাল বাই 1 মিটার ভার্টিক্যাল বাই 3 মিটার হরাইজন্টাল স্যার। ঠিক ঠিক। বা কোনো কোনো জায়গায় দেখবো 1:2 লেখা থাকে, দেখেছো কি? না, আমার 1:2 অ্যাজ স্যার পার আমার মড, জানা আছে অ্যাজ পার মড। অ্যাজ পার 1:3 স্যার। মডের লেটেস্ট যে আমাদের বেরিয়েছে কোর্স, এটা কত রিভিশন, নাম্বার অফ রিভিশন বলো 7th রিভিশন স্যার। কত সালে? 2013 সালে স্যার 7th রিভিশন। 7th না 5th? 5th এডিশন স্যার, 7th রিভিশন। শিওর? হ্যাঁ স্যার। বলো তোমাকে জিএসবির মিনিমাম থিকনেস কত থাকে যদি সিঙ্গেল লেয়ার হয়? জিএসবির মিনিমাম থিকনেস স্যার সিঙ্গেল লেয়ার যদি করা হয় স্যার 100 mm, আর যদি ডবল লেয়ার থাকে? সিঙ্গেল ডবল লেয়ার 200 mm স্যার। তুমি জানো না কিছু, পড়োনি। অ্যাজ পার মড তুমি পড়োনি, তুমি ভুলভাল আনসার দিচ্ছ। যদি সিঙ্গেল লেয়ার হয় নট লেস দেন 200 mm, যদি ডবল লেয়ার হয় প্রত্যেক লেয়ারের থিকনেস নট লেস দেন 150 mm। জিএসবি দুটো লেয়ারও করা যায়। জিএসবির যে মেটেরিয়ালের গ্রেডেশন হয়, বলো তো কতগুলো গ্রেডেশন আছে? 6টা গ্রেডেশন স্যার, 6 কতগুলো পার্ট। গ্রেডেশন তুমি ইউজ করো? আমি বেসিক্যালি স্যার 3, 4 আর 5, 6 এই দুটো ইউজ করা হয় 3, স্যার। 4 কোথায় হয় এবং 4, 5 কোথায় হয়? 5, 6 স্যার ড্রেনেজ লেয়ার বটমে হয়, আর 3, 4 স্যার সেকেন্ড লেয়ারে হয় স্যার। এক্স্যাক্টলি। কত নাম্বার টেবিল মনে আছে? নট এ পার্ট, না এটা স্যার, আমি জাস্ট এমনি কোশ্চেন করলাম। টেবিলে টেবিল মনে নাম্বার আছে? মনে নেই স্যার। জিএসবির 401, 400 ক্লজ ক্লজ নাম্বার। নাম্বার 401, জিএসবি 401, WMM 404। ঠিক। চলো তোমার জন্য একটা ভালো খবর বলে দিচ্ছি আমি। আমাদের স্যার। ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামে আমি ইউটিউবে তোমাদের আমি আগের দিনে কি পড়িয়েছিলাম? এমবাঙ্কমেন্ট পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। এমবাঙ্কমেন্ট এবং আমাদের সাবগ্রেড। পরের দিনে আমি তোমাদের সুন্দর করে গুছিয়ে তোমাদের বলবো এবং পুরোপুরি অ্যাজ পার মত আমাদের লেটেস্ট ডিভিশন অনুযায়ী। সেখানে আমি তোমাদের কথা বলবো অ্যাবাউট WBM, অ্যাবাউট WMM, আদারওয়াইজ আমি ডিফাইন করবো তোমাদের ড্রেনেজ লেয়ার, আমাদের বিসি কংক্রিট। দ্যাট মিনস তোমার এগুলো তুমি তো কাজ করেছো, তুমি এগুলো পুরো প্র্যাকটিক্যালি অবজার্ভ করেছো, তোমার আরো হ্যাঁ জিনিসগুলো স্যার, বুঝতে সুবিধা কাজ হবে। করা। পুরো আমাদের হুম। ইউটিউবে চলবে সিরিজ, 4-5খানা ক্লাস লাগবে। একটা ক্লাস আমি নিয়েছি, আরও 2-3খানা ক্লাস নেবো আমি অ্যাবাউট কনস্ট্রাকশন পার্টে, দেন আমি 3-4খানা ক্লাস নেবো মেনটেন্যান্স ওয়ার্কের জন্য, রিপেয়ার এবং মেনটেন্যান্স ওয়ার্কের জন্য, ডিফেক্ট, তার রেসপেক্টে মেনটেন্যান্স এবং রিপেয়ার। এগুলো ভালো করে ফলো করবে, নোট ডাউন করবে, আর একটু মডসটাকে ভালো করে ফলো করো, ফোকাস করো। কত নাম্বার হ্যাঁ স্যার। লেটেস্ট ডিভিশন কি আছে, কত নাম্বার আমাদের কোড কি আছে, কত নাম্বার কি ক্লসগুলো জিজ্ঞাসা করবে না, বাট ওই যে বললাম কতগুলো গ্রেড। বলো তো তুমি বিসি কতগুলো গ্রেড হয়? বিসি কতগুলো গ্রেড হয়? 2 টাইপ স্যার, আমরা 2 টাইপ ইউজ গ্রেডেশন করি কার উপর স্যার। ডিপেন্ড করে বিসি? হ্যাঁ স্যার। বিসি গ্রেডেশন কার উপর ডিপেন্ড করে? নমিনাল সাইজ অফ এগ্রিগেটের উপর ডিপেন্ড করে স্যার। গ্রেড 1 এবং গ্রেড 2 আর কিছুর উপর ডিপেন্ড করে না, শুধু নমিনাল সাইজ গ্রেডের উপরে? শুধু নমিনাল সাইজ নয় স্যার, বেসিক্যালি নমিনাল সাইজ অফ এগ্রিগেট এন্ড বিটুইন কন্টেন্টের উপর ডিপেন্ড করে স্যার। বিটুইন কন্টেন্ট গ্রেড 1 এর জন্য কত থাকে আমাদের বিসির জন্য? অপটিমাম বিটুইন বিটুইন কন্টেন্ট কন্টেন্ট গ্রেড 1 এর জন্য থাকে স্যার 5.4, 5. বলো। অ্যাপ্রক্সিমেটলি স্যার 5.2, আর গ্রেড 2 এর জন্য 5.4। শিওর? হ্যাঁ স্যার। যদি তুমি ডিফাইন করো বিসি গ্রেড 1 মিনিমাম বিটুইন কন্টেন্ট অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 5 পয়েন্ট, মানে 5 থেকে 5.5%, পাই ওটা টোটাল মিক্স 5 থেকে 5.5%। আর যদি বলা এটা আমাদের ডিবিএম গ্রেড 1 এর জন্য কত থাকে বলতে পারবে? 4.5। রেঞ্জ বলো এটা। গ্রেড গ্রেড 1 এর জন্য স্যার, গ্রেড 1 এর জন্য স্যার 4% স্যার, অ্যাজ পার মড 4% মিনিমাম কন্টেন্ট স্যার, তার বেশি হতে পারে কিন্তু কম হবে না স্যার। আর এক্স্যাক্টলি, গ্রেড মানে 2 এর 4 জন্য থেকে 4.5%। 4% থাকে আমাদের ডিসি, আমাদের ডিবিএম এর জন্য। আর বিসির জন্য হুম থাকে বললাম 5 থেকে আমাদের 5.5%। কোনো হুম। সময় সেটা আমাদের 5.2 হতে পারে, কোনো সময় সেটা হ্যাঁ আমাদের স্যার। 5.1 হতে পারে, আবার সেটা 5.4 হতে পারে, ডিপেন্ডিং আপন পনেরো। কোয়ান্টিটি অফ, ডিপেন্ডিং আপন কোয়ালিটি অফ বিটুমিন এবং আমাদের টাইপস অফ রোডের উপর। হ্যাঁ স্যার। ঠিক। হ্যাঁ। চলো, তাহলে আমি তোমার ইন্টারভিউ নিলাম, আমি তোমার আবার ইন্টারভিউ নেবো
এবং বারবার ইন্টারভিউ দিয়ে নিজেকে অ্যাপ্রোচ করো এবং দেখো তোমার প্রবলেমগুলো কি হচ্ছে। আমি তোমার রেকর্ডিংটা করলাম, আমি ইউটিউবে আপলোডও করবো তোমার ভিডিওটা। তুমি ভালো করে দেখবে ভিডিওটা, ভালো করে অবজার্ভ করো যে তুমি কোথায় প্রবলেমগুলো বলছো। তোমার অনেক কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো অবজার্ভ করো। পরের বার যখন তোমার ইন্টারভিউটা নেবো, তখন তুমি দেখবে যেগুলো এখন প্রবলেমগুলো হয়ে যেন পরবর্তীকালে ফেস না করো। আমি আবার বলছি, কোয়েশ্চেন কোনোদিন কমন আসে না ইন্টারভিউতে, কোনোদিন কোয়েশ্চেন আচ্ছা কমন আসে না। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার ইন্ট্রোডাকশন যখন শেষ হলো, সেইখান থেকে তোমার কোশ্চেন শুরু হয়ে গেল। তোমার যেরকম ইন্ট্রোডাকশন সেরকম কোশ্চেন, তোমার যেরকম হুম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেরকম টাইপের কোশ্চেন। মাইন্ড ইট। হুম অবশ্যই স্যার। দ্যাট মিনস তোমাকে একটু তোমার কাজের রেসপেক্টে থাকতে হবে, কিছু থিওরিক্যাল কনসেপ্ট আনতে হবে, থিওরিক্যাল পড়তে ভালো করে। এমন হতে পারে তোমাকে হয়তো অনেক কোশ্চেন করলো না, রেয়ার কেস হতেই পারে, তোমার ঢুকে গেলো সয়েল মেকানিক্সে, দিয়ে বললো বড় পাইল ফাউন্ডেশন কাকে বলে, কেন করা হয়, জিজ্ঞাসা করতেই পারে এরকম ধরনের কোশ্চেন। দ্যাট মিনস তুমি যখন যাচ্ছ, তোমাকে জাজ করতে হবে যে আমি ওই জবের জন্য অ্যাপ্লিকেবল, তোমার ওই পোস্টের জন্য আমি অ্যাপ্লিকেবল। তোমাকে সমস্ত রকম দিক থেকে ওরা জাজ করতে পারে, দেখে নিতে পারে। তোমার যদি অবশ্যই লাক খুব স্যার। ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ওয়ার্কিং রেসপেক্টে তোমার কোশ্চেনগুলো করবে, আদারওয়াইজ তোমাকে বাজিয়ে দেখবে সমস্ত রকম জায়গা থেকেই। ইভেন নন টেকনিক্যাল কোশ্চেন করতে পারে, তোমাকে কিছু কিছু কোশ্চেন করতেই পারে। ক্লিয়ার হ্যাঁ হচ্ছে? স্যার। তুমি তোমার ফিডব্যাক বলো, ইন্টারভিউ দেখে তুমি কি বুঝলে, তোমার কি অবজার্ভ করলে? স্যার, নন টেকনিক্যালের জন্য আমি প্রস্তুত ছিলাম না হুম, ইন্টারভিউটায়, সেই স্বাভাবিক জন্য জিনিস, আমি স্বাভাবিক জিনিস, নো ইস্যু, স্বাভাবিক জিনিস। আমি তো বললাম যে অ্যাকচুয়ালি তোমার নন টেকনিক্যালের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ সুমন তোমাদের ক্লাস রেডি করে দিচ্ছে। জুলাইয়ের লাস্ট উইক না তোমরা ভিডিও পেয়ে যাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ওভারঅল ওয়েস্ট বেঙ্গল একটা পাবে তোমরা ভিডিও, ওভারঅল ইন্ডিয়া পাবে একটা, অ্যান্ড পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবে তোমাদের। দ্যাট মিনস ঠিক ওখান থেকে আছে ভালো স্যার। স্টাডি করো। আর বলো। আমি একটু বিওকিউ কোশ্চেনটা আমার একটু একটু প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। আর আমি আশা করেছিলাম কনসেপচুয়াল কোশ্চেনটা একটু বেশি হবে, সেটা সেটা কনসেপচুয়াল কোশ্চেন আমি তোমায় করে নিই, কনসেপচুয়াল কোশ্চেন আমি পরের দিনে করবো। তুমি আমাকে বললে তো এটা ঠিক আছে, আমি তোমায় কনসেপচুয়াল কোশ্চেন পরের দিনে করবো। কনসেপচুয়াল আমি অ্যাকচুয়ালি তোমার ভালোর জন্যই করলাম, তুমি আবার কনসেপচুয়াল কোশ্চেনের কথা বলছো। ঠিক আছে, ঠিক আছে, তুমি কাজটা করে না, তার সাথে আমি কোশ্চেন গুলো করলাম, তুমি এখন বলছো কনসেপচুয়াল কোশ্চেন। কিন্তু আউট অফ মাইন্ডের কোশ্চেন হয়েছে কিন্তু দেখলাম স্যার। আমি ভাবতে পারিনি যে আপনি রোড কিসের জন্য কনস্ট্রাকশন করা হয় এই টাইপের কোশ্চেনটা নিয়ে আসবেন। আমি ভাবতে পারিনি যে এটা কমিউনিকেশনের জন্য। হ্যাঁ, আমি আমি এটুকু জানি যে রোড রোড দিস ট্রান্সপোর্টেশনটা ইজ কেন ইয়োর করা হয়, কারণ পার্সোনালি টেস্ট, দিস ইজ ইয়োর পার্সোনালি টেস্ট, সমস্ত রকম চেক ওটা করা হয়। ওইটা আমি এটুকু জানি যে রোড কনস্ট্রাকশনটা করা হয় এই জন্যই যে ডোর টু ডোর কানেক্ট করা হয়, বাস। কিন্তু কমিউনিকেশনটা আউট অফ তাহলে কিছু মানে আমার টার্ম আছে, টার্মগুলো তোমায় ইন্ট্রোডিউস করতে হবে না ওখানে। ঠিক আছে, তুমি হুম। বললে আমি তোমায় পরের দিনে ওয়েট ফর, তুমি ওয়েট করো পরের দিনে কনসেপচুয়াল কোশ্চেনের জন্য। হ্যাঁ স্যার, অনেকদিন পর ইন্টারভিউ দিলাম তো, সেই তো 8 মাস 9 মাস পরে, তো একটু মনে হচ্ছে যেন ঠিক ঠিক, আমি লেজি অ্যারেঞ্জ টাইপ, করবো, আমি লেজিনেস আবার টাইপ ফিল ইন্টারভিউ করছি। অ্যারেঞ্জ করে দেবো, আমি আবার ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেবো, নো হ্যাঁ ইস্যু। স্যার, অসুবিধা নেই ইন্টারভিউ স্যার। দিতে থাকো, আমাদের অফলাইন ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার আগে পুরো সিরিজ চলবে, 7 দিন 8 দিন সিরিজ চলবে পুরো অফলাইন ইন্টারভিউ। আমি সমস্ত রকম জিনিস ঠিক করে নিয়েছি, প্লেস, হ্যাঁ স্যার। লোকেশন, সমস্ত রকম কিছু হয়ে গেছে। শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা। আর তোমাদেরকে জানিয়ে দেবো যে কখন আমাদের হচ্ছে। জেনারেলি পুজোর আগে আমি শুরু করে দেবো অফলাইন, পুরো 7 দিন চলবে। তোমরা 1 থেকে 2টো ইন্টারভিউ দিয়ে যাও এসে পরে, ঠিক আছে? আমি থাকার অ্যারেঞ্জ কথা ব্যবস্থা করে দেবো এখানে। থাকার জন্য যারা হ্যাঁ আসবে স্যার। বাইরে থেকে আমি অ্যারেঞ্জ করে দেবো। ছুটি নিয়ে আমি শুভঙ্করকে বলেছি, ছুটি নিয়ে এনি হাও 1 দিন হোক 2 দিন হোক আসতে হবে। 1 থেকে 2টো ফিজিক্যাল ইন্টারভিউ দেবে, মানে 4-5 জন থাকবো এখানে, 4-5 জন থাকবো আমরা এখানে ঠিক ইন্টারভিউ আছে প্যানেলেতে। ঠিক আছে? আর যখন যা ডাউট থাকবে আমাকে কোশ্চেন করবে। স্যার, আমার নেগেটিভ গুলো একটু বলুন স্যার, কিরকম টাইপের সমস্ত নেগেটিভ রকম আসলো বলছি, ওয়েট কর, সমস্ত রকম বলছি। প্রথম কথা, তুমি যখন ইন্ট্রোডাকশন দিলে, ইন্ট্রোডাকশনটাকে নিজের মতো করে বলতে যেও না। কিরকম করে বলতে হবে? যে তোমাকে ভাবতে হবে, আমি যে কথাটা বললাম, যে তুমি এমন ধরনের হুম, কথা বলবে, লাস্টের যে কথাগুলো সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লাস্টের কথাগুলো। কেন না, ওখান থেকে তোমার কোশ্চেনগুলো শুরু হবে। তো তুমি এমন কিছু ওয়ার্কিং বলো, মানে এক্সপিরিয়েন্স বলো, যেগুলো তুমি খুব ভালোভাবে ফোকাস করেছো। অর্কিং অর্কি এক্সপিরিয়েন্স এর উপর ফোকাস করবো তাহলে স্যার? অবশ্যই তুমি, আমি স্যার এরকম ধরনের কাজ করেছি, আমি রোড সাইড এরকম ধরনের কাজ করেছি, এরকম সুপারভাইজ করেছি, রিসেন্টলি আমার এরকম কাজ হচ্ছে রিসেন্টলি, তুমি বলতে পারো এগুলো। তাহলে তোমার রিসেন্ট ওটা কাজের উপর যদি কোশ্চেন গুলো কর, তুমি তো ভালো বলতে পারবে কোশ্চেন গুলো ইজিলি। তুমি নিজে স্যার, রিসেন্টলি কাজ না করছো। না, আমাকে আমি যতটুকু ধারণা হয়েছিল আমার, যে বেশি কিছু বলাটাও একটু খারাপ, বা এক্সপিরিয়েন্সটা দেখানোটা খারাপ, ও তুমি এক্সপিরিয়েন্স এরকম টাইপের ফিলটা না আসে, সেই জন্য আমি জাস্ট আমি কি বললাম, কথাটা টাচ ভালো করে করে মনে বেরিয়ে শোনো আগে গেলাম। আমার কথাটা। তুমি যে কথা হুম, লজিক্যালি কারেক্ট, কোন কথা নয়।
তুমি যে কাজটা করেছো বা তুমি যেখানে কাজটা তুমি 15 বছর মানে তুমি 2015 থেকে কাজ করছো। স্যার আমি 2015 থেকে স্টিল নাও ওই জায়গাতেই আছি। আমি এই কাজের উপরে আমার এক্সপেরিয়েন্স আছে। এখন আমার রিসেন্টলি এই প্রজেক্ট চলছে। আমি এখানে এখন কাজ করছি। এই প্রজেক্টে আমি কাজ করছি। বাস হয়ে গেল। খুব বেশি তোমায় বলতে কে বলেছে? আমি বিল্ডিং এর না বসে ঠিক আমি ঠিক। বিল্ডিং এর কনস্ট্রাকশন এর উপর কাজ করেছি। এরপরে যদি জিজ্ঞাসা করে তুমি বিল্ডিং এর উপর কিরকম কাজ করেছো? তখন তুমি আরো তুমি এক্সপ্লেইন করবে। স্যার আমি রোডের উপর কাজ করেছি। তুমি রোডের কিরকম কাজ করো তুমি এক্সপ্লেইন করবে। এখন রিসেন্টলি তুমি কিসে কাজ করছো? তোমার নাও এ ডেজ এখন তুমি কি কাজ করছো? ২-১ মাসের মধ্যে কি কাজ করেছো? সেটা আমি কেন বলতে বলছি? একটু শুনিয়ে রাখো। যদি কোয়েশ্চেনটা করে তুমি ওখান থেকে তো অ্যান্সার দিতে পারবে কারণ তোমার রিসেন্ট প্রজেক্ট। হুম হুম। বেশি কথা বলা চলবে ইন্টারভিউতে। অনেকেই মাধ্যমিক স্যার আমি এত নাম্বার নিয়ে এত সালে এই স্কুল থেকে পাস করেছি। না না ইম্পসিবল। সেদিন আমি জাস্ট একদম আমি না। ওটি দিয়েছিলাম। আফটার স্কুলিং আমি ঠিক। বা আমি স্যার মাধ্যমিকে এইচএস পাস করার পরে আমি এত সালে ডিপ্লোমা হ্যাঁ কারণ তুমি গেছো টেকনিক্যাল ইন্টারভিউ দেওয়ার জন্য। তোমাকে ওখানে হ্যাঁ টেকনিক্যাল স্যার। কোয়ালিফিকেশন, বাস। এক্সপেরিয়েন্স মেজরলি তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে ওখানে। ফোকাস করতে হবে। হুম কত হুম। সালে পাস করে তুমি কত নাম্বার নিয়ে পাস করছো না ডাজন্ট ম্যাটার। কেউ জানতে চাইছে না ওখানে। তোমার তুমি পাস করার পরে কি করছো সেটাই মেন ব্যাপার এখন। তুমি কত ঠিক নলেজেবল আছে। সেটাই মেন ব্যাপার এখন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দ্যাট মিনস হ্যাঁ তোমার স্যার। তোমার গুছিয়ে বলতে হবে। তুমি তাড়াহুড়া করছো। তাড়াহুড়া করা চলবে না। বি পোলাইটলি তোমার মুখে এক্সপ্রেশন ঠিক আছে। কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়ে গেছে। বডি ল্যাঙ্গুয়েজটা। বডি ল্যাঙ্গুয়েজ হুম বোঝাটা নয়। বডি ল্যাঙ্গুয়েজ মানে ওয়ে অফ এক্সপ্রেশন সেটা বলতে চাইছি আমি। একটু গোলমাল হয়েছে। এবার তুমি আমার ভিডিওটা দেখো। আবার দেখো। হুম। দেন কাল পরশু করে আমায় ফোনটা করবে। আমি তোমাদের ভিডিওটা কালকে আমি আপলোড করব। ঠিক আছে? আজকে ১০ তারিখ। ঠিক আছে স্যার। আমি কালকে আপলোড করব। তুমি ভিডিও ভালো করে দেখো, অবজার্ভ করো। ঠিক আছে? দেখে এবার আমায় ফোন হুম। করবে। ২ বার ৩ বার দেখো। দেখে এবার ফোন হ্যাঁ করবে। স্যার। দিয়ে ফোন করে বলবে, "স্যার আমি এতগুলো নেগেটিভ পয়েন্ট খুঁজে পেয়েছি আমার।" তারপর আমি ঠিক মডিফাই করে আছে। দেবো। ঠিক? অনেকে তো অ্যান্সারই ঠিকঠাক ভাবে দিতে পারে না সেটা পারলে একটা না, পারলে নেগেটিভ না, পয়েন্ট আছে। পারলে না। আর তুমি যদি বলো, "স্যার এই ইন্টারভিউতে আমি তোমায় কত মার্কস দেবো আউট অফ 50?" যদি আমাকে বলতে হুম। বলো, আমি বলব না। কেন বলব না মানে বলো তো? পাবোই না নাকি নাম্বার স্যার? না আমি বলব না। কেন বলব না বলো তো? কেন স্যার? নাম্বারটা আমি তোমাদের বলব অফলাইন ইন্টারভিউতে। আমি অনলাইন ইন্টারভিউতে বলব না। কারণ অনলাইন ইন্টারভিউতে এরকম নাম্বার ডিফাইন করা যায় না। হ্যাঁ স্যার। কি বললাম এটাই বুঝতে ঠিক। পেরেছো? তবে হ্যাঁ, আমি হ্যাঁ তোমায় বললাম স্যার। যে ইন্টারভিউটা খুব যে মানে স্যাটিসফ্যাক্টরি সেটা আমি ঠিক খুশি নই। খুব যে ইন্টারভিউ কারণ তুমি অ্যাজ এ বিলিং ইঞ্জিনিয়ার কাজ করেছো, বিল করেছো বলছো তুমি বিলিং বিল কনসেপ্টটা কিন্তু জানো করিনি না। স্যার, এক্সিকিউশন পার্ট। আপনি বিলে ঢুকে গেলেন সেটা আমি মানা তো করলাম না বললে, স্যার। তুমি তো বললে যে বিলিং করেছি আমি। তো আমি তো নেগেটিভ বিওকিউ কোশ্চেন করিনি। বানিয়েছি, এক্সট্রা রেট আইটেম ফাইটেম এগুলো বানাই স্যার আমরা। বিওকিউ মানে তো বিলিং। বলো হ্যাঁ কি না? স্যার আমাদের এই এই সিস্টেম একটু প্রবলেম আছে। আমাদের আবার বিওকিউ মানে হচ্ছে স্যার, আমি একটা কোনো প্রজেক্টের কতটা কোয়ান্টিটি সেটা আগে এস্টিমেট করে ওটা বিওকিউটাকে রেডি করা হয় আমাদের টাটা স্টিলে। সেজন্য আমরা ওই হিসাবে চলে গেছি। সেটা তো গভর্নমেন্টের এস্টিমেট। রুলসটা জানা না দুটো স্যার, ডিফারেন্ট জিনিস। এস্টিমেটও না। বিলিং বিওকিউই দেওয়া হয় স্যার টাটা স্টিল থেকে। একটা কোনো একটা প্রজেক্ট দেওয়া হলো তো স্যার, সেটা হুম, না বিওকিউ আমাদের ফিক্সড করে দেয় আগে থেকে। আমি হুম। সেই হিসাবে তা তুমি আপনার যখন কাছে আমি বলবে, সেটাকে। সেরকম তো আমায় অ্যাপ্রোচ করো। তুমি বললে স্যার আমি বিওকি বানিয়েছি। এবারে একটা মানে কমন মানুষ বিওকি সম্পর্কে কি জানে? যে বিল সেটাই আমি ওই জিজ্ঞাসা করেছি। জায়গাটায় ওই জায়গাটায় আমি একটু নার্ভাস হয়েছি তার জন্য। কিন্তু আমি আদার্স কোশ্চেনে আমি নার্ভাস হইনি কোনো সেরকম ভাবে। কিন্তু ওই জায়গাটায় একটু নার্ভাস হয়ে গেলাম ঠিক, দেখলাম ঠিক, আমি। ঠিক আছে। নো ইস্যু। নো ইস্যু আবার পরেরবার আবার ভালো করে হবে। এমন তো না তোমার এটা ফাইনাল ইন্টারভিউ। এখানে তুমি নাম্বার পেয়ে হুম। যাবে। এটা তোমার প্র্যাকটিস হচ্ছে। তুমি আবার ভালো করে দাও। আমি আবার কোয়েশ্চেন করব। হয়তো আমি পরের দিন তোমাকে আবার ওখান থেকে আমি কোয়েশ্চেন করতে পারি যেগুলো কোয়েশ্চেন করেছি আমি। গুছিয়ে ভালো করে পড়ে এসো। তাই না? ঠিক আছে। চলো হ্যাঁ স্যার, তাহলে আজকে এবার এবার বলো? নিজের ডিস্ট্রিক্টটা নিয়ে একটু হ্যাঁ, এটা একটু ভালো করে পড়ো একটু। মুর্শিদাবাদ খুব ভালো একটা জায়গা।